আমরা যদি আজকের বিষয় দেখি, অর্থাৎ ইকবালপুর থেকে শুরু করে দক্ষিণেশ্বর, গোবরা এবং তারই সঙ্গে গুলশান কলোনি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা, গুলি, বোমা, মৃত্যু। কেন কেন এই নিয়েই প্রশ্ন উঠছে বারবার, আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সুশান্ত ঘোষ। সুশান্ত দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেন বারবার করে আপনার এলাকায় এত উত্তেজনা, কেন এই জাতীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি নিজে কি মনে করেন ব্যক্তিগতভাবে? না, বারবার করে উত্তেজনার ব্যাপারটা ঠিক বুঝলাম না। গত কয়েকটা ইনসিডেন্ট 2021 সালের পর থেকে আপনারা যেগুলো দেখাচ্ছেন, আমি কাউন্সিলর হওয়ার আগের কিছুটা ঘটনা আছে। গুলশান কলোনি তৈরি হয়েছিল আজকে না, গুলশান কলোনি তৈরি হয়েছিল সিপিএমের সময় থেকে, এবং সিপিএমের সময় থেকে এই জিনিস চলছে। আমি আসার পরে ওখানে চেষ্টা করেছি ক্রিমিনাল রাজ বন্ধ করবার জন্য। এই ক্রিমিনাল রাজ বন্ধ করার ফলে বহিরাগত ক্রিমিনালরা আসছে এবং রাতের অন্ধকারে তারা এই সমস্ত ইনসিডেন্টগুলো ঘটিয়ে চলে যাচ্ছে। এটা একবার না, আবার পুলিশ অ্যারেস্ট করার পরে 3-4 মাস যখন জেলে থাকছে, জেল থেকে বেরিয়ে এসে আবার করবার চেষ্টা করছে। এটা কিছু না, এটা ওখানকার মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা। গুলশান কলোনি আজকে কলকাতা শহরের অন্যান্য একটা অঞ্চলের মতো অঞ্চল। একটা সময় ছিল যখন গুলশান কলোনিতে আপনারা সাংবাদিকরাও ঢুকতে পারতেন না, গুলশান কলোনিতে সাধারণ মানুষ ঢুকতে পারতো না, এমনকি পুলিশও ঢুকতে পারতো না সিপিএমের সময়। আজকে সেই জায়গার পরিবর্তন হয়েছে। আপনারা সাংবাদিকরা সেখানে যাচ্ছেন, অবাধ গতিবিধি আপনাদের চোখের সামনে আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আজকে অতি সরলীকরণ করা হচ্ছে যে গুলশান কলোনিতে বাংলাদেশি রোহিঙ্গা এবং পাকিস্তানের লোকেরা ভরে গিয়েছে। আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনাদের গ্রাউন্ড লেভেলে যারা সাংবাদিকতা করে তারা ওই অঞ্চল চষে বেড়াচ্ছে। একটা ভ্রান্ত ধারণা তৈরি করে, একটা ন্যারেটিভ তৈরি করে গুলশানের মানুষকে অপমান করবার চেষ্টা করা হচ্ছে, এবং এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে যে কলকাতা শহরের মধ্যে গুলশান হয়তোবা এমন একটা জায়গা যেখানে বেআইনি এটাই আইন, কিন্তু আদপে সেটা না। যারা গুলশানকে চেনে, যারা গুলশানকে জানে, যারা অভিযোগগুলো করছে, তারা আজ পর্যন্ত জীবনে কোনোদিন গুলশানের মাটিতে পা দেয়নি। তারা জানে না গুলশানে কী ধরনের মানুষ থাকে। গুলশানে যেমন ডাক্তার থাকে, গুলশানে যেমন ইঞ্জিনিয়ার থাকে, গুলশানে যেমন লয়াররা থাকে, ঠিক তেমনি গুলশানে সাধারণ নাগরিকে থাকে। আরেকটা কথা দায়িত্ব নিয়ে আপনার চ্যানেলকে আমি বলতে চাই, যে যারা বলছে গুলশানে রোহিঙ্গা এবং পাকিস্তানি দেশদ্রোহীতে ভর্তি, আমি দায়িত্ব নিয়ে বলছি যারা গুলশানে বসবাস করে তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক। তারা ভারতবর্ষের সংবিধানকে সম্মান দিয়ে সেখানে বসবাস করছে। হ্যাঁ, হয়তো কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে, কেউ বিহার থেকে এসছে, এটা হতেই পারে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের আমলে, সেখান থেকে আতঙ্কিত হয়ে বহু মানুষ এখানে ভাড়া আসছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যদি কেউ বলে থাকে এখানে রোহিঙ্গা ভর্তি, যে কথাটা বারবার করে বিরোধী দল বলবার চেষ্টা করছে, সেটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। এখানকার মানুষরাও স্বাধীনতা দিবসে তিরঙ্গা পতাকা উত্তোলন করে। এখানকার মানুষরাও, হ্যাঁ, আরেকটা প্রশ্ন উঠছে কেন উর্দু লেখা থাকবে, কেন উর্দুতে হোর্ডিং থাকবে, কেন বাংলায় হোর্ডিং থাকবে না। দেখুন, বাংলার মধ্যে কলকাতা শহরে যদি আমার বাংলা লেখার অধিকার থাকে, বাংলার মধ্যে কলকাতা শহরের মধ্যে যদি আমার ইংরেজিতে লেখার অধিকার থাকে, আমার হিন্দিতে লেখার অধিকার থাকে, তাহলে ভারতবর্ষের সংবিধান আমাকে উর্দুতে লেখারও অধিকারটা দিয়েছে। সেই উর্দু যারা বোঝে তাদের জন্য যদি কেউ ফ্লেক্স লাগিয়ে থাকে, সে কোনো অন্যায় করেছে বলে আমি মনে করি না। আর উর্দু লাগালেই যে তারা পাকিস্তানি বা বাংলাদেশি হয়ে যায়, এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমি এর তীব্র বিরোধিতা করছি, এবং আমার লক্ষ্য থাকবে গুলশান কলোনিতে যে বাংলাদেশি রোহিঙ্গা বাস করে না, গুলশান কলোনি যে পাকিস্তানের চোররা বাস করে না, সেটা কলকাতার মানুষের সামনে প্রমাণ করা। এবং আস্তে আস্তে গুলশান সে রাস্তায় হাঁটছে। একটা সময় গুলশান অনুন্নত ছিল, এটা বাস্তব। ড্রেন ছিল না, রাস্তা ছিল না, লাইট ছিল না, খাওয়ার জল ছিল না। সেখানকার মানুষরা, বাচ্চারা স্কুলে যেত এক হাঁটু জল পেরিয়ে, কর্দমাক্ত রাস্তায় নাইট সয়েল ভাসত। সেখান থেকে গত 4 বছরে কলকাতা কর্পোরেশনের সহায়তায় প্রায় 25 কোটি টাকা খরচা হয়েছে গুলশানের মাটিতেই। এখনও কাজের নমুনা চলছে। একটা অংশ চাইছে না যে গুলশানের ডেভেলপমেন্ট হোক, একটা অংশ চাইছে না গুলশানের মানুষরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হোক। কারণ গুলশানের মানুষরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হলে এই যে ক্রিমিনালরা যারা এতদিন গুলশানের মানুষদের মাথার ওপর দাদাগিরি করে এসেছিল, এদের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে। সেই আতঙ্ক থেকে এই জিনিসগুলো বারবার করে ঘটছে। সুশান্তদা, আপনি শুরুতেই বললেন বারবার কেন বলছি, আমি একটু এক্সপ্লেন করে দিই।
আপনি সেই লোক, আমি যদি তারিখ ভুল না বলি 16ই নভেম্বর 2024 আপনি বসেছিলেন, আপনার দিকে তাক করেই গুলি চলেছিল, সে কারণে তো এই প্রসঙ্গ উঠছে সুশান্ত দা। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি। দেখুন, আমি ছাত্র রাজনীতি করে এসেছি, আমি 23 বছর ছাত্র রাজনীতি করেছি। আমি রাজনীতি শুরু করেছি দেয়াল লেখা থেকে, আমি রাস্তায় স্লোগান দিয়ে বড় হয়েছি। এই না যে আমাকে দুম করে নিয়ে আসা হয়েছে। আমি একটা কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম, জিএস ছিলাম। আমি সাউথ ক্যালকাটার যুব ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, যুবর প্রেসিডেন্ট ছিলাম। আমি রাজ্যের সেবা দলের চেয়ারম্যান ছিলাম একটা সময়। আমি বর্তমানে কলকাতার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক আছি। এবং আমি ছোট থেকে রাজনীতিটা করতে করতে বড় হয়েছি। আমি রাজনীতিতে যারা ক্রিমিনালদের নিয়ে রাজনীতি করে, আমি সেই রাস্তার বিরোধী। আমি ক্রিমিনালদের সঙ্গে অ্যাডজাস্ট করে রাজনীতি করতে পারবো না, এটা আমার রাজনৈতিক উদ্দেশ্য। তাতে যদি আমাকে রাজনীতি ছাড়তে হয়, আমি রাজনীতি ছাড়তে রাজি আছি, কিন্তু কোনো মূল্যেই আমি ক্রিমিনালদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করতে রাজি নই। সুশান্ত দা, 16ই নভেম্বরের ঘটনার পর বেশ কিছুটা দিন হয়েছে। শুধু 24 সালের নভেম্বর মাসের কথা বললেন, আমি একটু বলে নিই। আপনি যে শুধুমাত্র 24 তারিখ নভেম্বরের গত 24 সালের নভেম্বর মাসের কথা বললেন সেটা নয়, 2021 সালেও আমার উপর আক্রমণ হয়েছিল, 2016 সালেও আক্রমণ হয়েছিল। আমি জানি যে এদের বিরুদ্ধে কি করে রাজনীতি করতে হয়। আর কোনো হুমকিকে আমি ভয় পাই না, কোনো ক্রিমিনালকে আমি ভয় পাই না। কে হুমকি দিল? হুমকি দিচ্ছে তো, হুমকি তো প্রতিনিয়তই আসছে। গতকালও, আজকে সকাল থেকেও তো ফেসবুকের মাধ্যমে হুমকি দেওয়া চলছে। পুলিশকে বলা হয়েছে। গতকাল আপনি জানেন যে গত দুদিন আগে আমার কেসের যে প্রধান অভিযুক্ত, আমার ওই 24 সালের নভেম্বর মাসের ঘটনার যে প্রধান অভিযুক্ত, তিনি বেল পেয়ে গেছেন। কলকাতা পুলিশ কেনই বা তাকে ধরলো প্রধান অভিযুক্ত করে, কেনই বা তিনি প্রথম হিয়ারিংয়ে হাইকোর্ট থেকে বেল পেয়ে গেলেন, এটাও রহস্য আমার কাছে। যাই ঘটে থাকুক, ওসব করে আমাকে আটকানো যাবে না। আর আমি ক্রিমিনালদের নিয়ে রাজনীতি করব না, সে যতই চাপ আসুক। সুশান্ত দা, আরও বেশি পরিমাণে কি, যাতে এই ঘটনা না ঘটে, প্রশাসনের তরফ থেকে তৎপর হওয়ার বিষয়টা হলে ভালো হতো না? আপনি কি সতর্ক করেছিলেন? বলেছিলাম, এটা তো সবাই জানে। আমি টিভিতেই বলেছি যে আমি বারবার করে জানিয়েছিলাম যে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ওখানে একটা গণ্ডগোল ঘটানোর চেষ্টা হচ্ছে। ওসিকে আমি নিজে ফোন করেছি। যদি আরেকটু সক্রিয় হতো তাহলে হয়তো এই ঘটনা লালবাজারও প্রয়োজন হতো না, ঘটনাটাকে গোড়াতেই দমন করে দেওয়া যেত। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, 12 বছর 13 বছরের সব ছেলেরা বোম মারছে, যাদের এখনও বোধবুদ্ধি হয়নি। হাফ প্যান্ট পরে মদ খাওয়াচ্ছে, হাতে কিছু টাকা গুঁজে দিচ্ছে, রাত্রিবেলা রাতের অন্ধকারে মদ মারাচ্ছে। আমি এই গুলশনটার পরিবর্তন করতে চেয়েছিলাম এবং এখনও মন প্রাণ দিয়ে চাই। গুলশনের 99% মানুষের বিরোধী। আপনি আমার সঙ্গে যদি গুলশনে যান, আজকে সকালবেলা, সেদিনকে ঘটনার দিন আমি রাত্রে গেছিলাম, হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছিল। আজকে সকালবেলা আমি গেছিলাম, মানুষ বেরিয়ে এসেছিল। মানুষ এই অত্যাচার আর মেনে নেবে না। মানুষ সেখানে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ। তারা পাড়ায় পাড়ায় অলরেডি রাত্রিবেলা নিজেদের নিরাপত্তার স্বার্থে খোঁজ নেওয়া শুরু করেছে যে বহিরাগতরা কেউ আসছে কিনা, কোথাও সমাজবিরোধীরা জড়ো হচ্ছে কিনা। এটা কন্টিনিউয়াস চলবে এবং আমি এদের আমি গুলশনের লোকেদের সঙ্গে আছি। সুশান্ত দা, আপনাকে শেষ প্রশ্ন করব। আপনি বললেন যে এদেরকে নানান রকমভাবে বোম বা নানান নেশার দ্রব্য দিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে এই কাজগুলো করার জন্য। কারা করাচ্ছে সুশান্ত দা? কাদের দিকে অভিযোগের আঙুল আপনার? কারা, সে তো এক্সপোজ হয়ে গেছে অলরেডি। আনন্দপুর থানা সব জানে কারা করছে, সে তো পালিয়েও গেছে। যারা করছে তারা সেটা পালিয়েও গেছে। তবে আমার একটা বক্তব্য আছে যে কোনো শক্তি না থাকলে, বড় শক্তি না থাকলে এদের এই মানসিকতা হয় না। এত ভয়ডরহীন এরা হতে পারে না, এত ডোন্ট কেয়ার মনোভাব হতে পারে না। সন্ধ্যা 7টার সময় একটা গন্ডগোল করে, গুলি চালিয়ে, দোকান ভাঙচুর করে চলে যাওয়ার পরে পুলিশ পোস্টিং হয়। পুলিশ পোস্টিং অবস্থায় রাত 2:30টার পরে আবার তারা বোম মারে। তাহলে কোন জায়গা থেকে তারা শক্তিটা পাচ্ছে, কোন জায়গা থেকে তারা সেই পাচ্ছে, প্রতিশ্রুতিটা পাচ্ছে যে কিছু হবে না?
এবং বেছে বেছে এটা প্রি প্ল্যান, বেছে বেছে সব ওই বাচ্চাদেরকে জোগাড় করা হচ্ছে যাতে জুভেনাইল অ্যাক্টে এই বাচ্চাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় ক্রাইমের পরে। এটা একটা প্রি প্ল্যান। সুশান্ত ঘোষ এই ঘটনায় চিন্তায় নাকি আতঙ্কে? দেখুন, আমার দুবার গুলি খাওয়া হয়ে গেছে। একবার গুলি খেয়েছিলাম 21শে জুলাই, একবার গুলি চলেনি। আমি জগন্নাথ দেবে বিশ্বাস করি। আমার নিজের রাস্তায় যদি আমি ঠিক থাকি তাহলে এই সমস্ত ক্রিমিনালদের হুমকিতে ভয় কেন? আমি এদের নিয়ে কোনো চিন্তাই নেই আমার। আর আমি যতদিন রাজনীতি করব, যতদিন থাকবো রাজনীতিতে, আমি এদের বিরুদ্ধে থাকবো। ধন্যবাদ। আমরা কথা বললাম স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে। অনেকগুলো বিষয় আমরা প্রশ্ন করেছিলাম এবং তারই উত্তর ইতিমধ্যেই সুশান্ত ঘোষ আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু কেন বারবার এই ঘটনা ঘটবে? বিভিন্ন জায়গার নাম করলাম, ইকবালপুর, তারই সঙ্গে গুলশান কলোনি, অপরদিকে দক্ষিণেশ্বর, গোবরা। এই নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা সুপ্রিয় ঘোষ, স্বাগত জানাচ্ছি। এছাড়াও রয়েছেন সিপিএম নেতা দেবজিৎ দত্ত, প্রত্যেক স্বাগত জানাচ্ছি আসব আলোচনায়। যে বিষয় নিয়ে আলোচনা করছি অর্থাৎ চারিদিকে কেন এই ঘটনাগুলো ঘটবে, অশান্তি। একটু আগেই সুশান্ত ঘোষ ক্যালকাটা নিউজে এক্সক্লুসিভলি তার বক্তব্য তুলে ধরেছেন। আর যার নাম না করে বক্তব্য উঠে আসছে সেই মিনি ফিরোজ, ইতিমধ্যেই বক্তব্য তার ভাইরাল হয়েছে, যদি এখনো পর্যন্ত সে অধরা। কি বলেছেন শোনাবো। हम इसे जानते हैं, हम हटे इसलिए कि ये काउंसलर, जब इसका मिजाज हमको समझ में आया तो हम समझ गए कि कोई किसी न किसी दिन यहाँ फितना लगा, देख लीजिए बता रहे किसी न किसी दिन यहाँ वो बहुत बड़ा फितना लगा के जाएगा, यहाँ से बहुत बड़ा फितना। काउंसलर का पहले 2022 से पहले कोई ऐसा झमेला नहीं होता था, आप पता कर लीजिए सब चीज। ये काउंसलर होने का बाद अच्छा एक बात बताइए, ये काउंसलर कितना चालाक है। जब से काउंसलर आया गुलशन कॉलोनी में लगभग 8 से 10 बिल्डिंग टूटा है, उससे पहले बिल्डिंग नहीं टूटता था। एक तरफ से इलीगल बिल्डिंग का पैसा खा रहा है, दूसरा तरफ से इलीगल बिल्डिंग तोड़वा रहा है। आप बात समझ रहे हैं सब चीज। সরাসরি আসবো অতিথিদের কাছে আলোচনায়। অনিলদা, পরপর এই ঘটনা বিভিন্ন ক্ষেত্রের দিকে অবশ্যই নজর দেবো, কিন্তু গুলশান কলোনি যদি দেখি তো মারাত্মক ঘটনা। শিলাদিত্য, মাননীয় দর্শকও যারা শুনছেন, একটা জিনিস বলুন তো, গুলশান কলোনিটা কোথায় তৈরি হয়েছে? সরকারি জমিতে। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের একজন মন্ত্রী আছে, তো ডিপার্টমেন্ট আছে, তার তো মন্ত্রী আছে। আরবান ডেভেলপমেন্টের একটা তো মন্ত্রী আছেন। আমরা যখন এই গুলশান কলোনি বা আনন্দপুরের এখান থেকে বছর 25-30 আগে রেডে গেছি রাত্রে বৃষ্টির মধ্যে, মাঠে কাদা জল, ধান মাঠ, এর ভেতর দিয়ে আমাদের গিয়ে করে এসছি। আজ যে মাননীয় কাউন্সিলর বললেন, খুব ভালো, শুনতে খুব ভালো। রাজনৈতিক নেতারা যখন কথা বলে তখন তো মনে হয় রামকৃষ্ণ মিশনের মহারাজ বলছেন কিংবা ভারত সেবাশ্রমের মহারাজরা বলছেন। উনি অনেক কথা বললেন, আমি থানায় জানিয়েছি, এ করেছি। আমি তো নির্দিষ্ট কথা একটা বলছি, উনি যদি এইটা জবাব দেন এটা শুনে আমি খুব খুশি হব। পহেলগাঁও ইনসিডেন্টের পরে যখন ইন্ডিয়া রিটালিয়েট করে ওদের অতগুলো ড্রেন ভেঙে দিয়েছিল, আমরা সবাই দেখি স্যাটেলাইট ইমেজে ওদের অ্যাটমিক ওদের স্টোরেজ থেকে রেডিয়েশন হয়েছে। তার একদিন দুদিন পরে ওখানে 10-12 জন ছেলে আর্মস নিয়ে বাইপাস মোড়ে চলে এসেছিলো, কিছু করেনি, চলে গেছে। উনি এইটা যেটা বলেছেন ঠিকই বলেছেন, আমি কমপ্লেন করেছি। এই ঘটনাটা হয়েছিল তখন উনি কী করেছিলেন দেখেছিলেন, না চেপে গেছিলেন। ওইটা হচ্ছে রিহার্সাল, ট্রায়াল। তারপরে এগুলো হচ্ছে এলাকায় এলাকায় আমরা ডমিনেট করব, আমরা যা বলবো সেটাই হবে। এই ডমিনেশনের জন্য এই জিনিস হচ্ছে। শুধু গুলশান কলোনির রেশন আপনি বলছেন এখন ঠিকই আছে। আরে পশ্চিমবাংলায় কোনো ইনফিল্ট্রেটার নেই, ইনট্রুডার কেউ নেই, সব রেশন কার্ড ভোটার কার্ড আমরা করে দিয়েছি। আমরা ডিক্লেয়ার করেছি তো, যারা ঢুকেছে তাদের সব রেশন কার্ড করে দাও। আর দোষ সব বিএসএফ রেশন কার্ড করে দিয়েছে, বিএসএফ ভোটার কার্ড করে দিয়েছে, বিএসএফ পাসপোর্ট করে দিয়েছে, ভেরিফিকেশান। আমরা বাংলাদেশি ন্যাশনালকে আমরা পঞ্চায়েত প্রধান বানিয়ে দিয়েছি, তারপরে তার প্রধানের চাকরি গেছে, সব বিএসএফ করেছে। ব্যান্ড পার্টি দেখেছেন না, ব্যান্ড মাস্টার যেরকম একটা ব্যান্ডের লাঠি স্টিকটা নাড়া আর পেছনে সব বাজাতে থাকে, ব্যান্ড মাস্টার লাইন ধরে দিয়েছে, ব্যাস ওইভাবে সব বাজাচ্ছে। গুলশান কলোনি আমি অন্য একটা বলা ঠিক না, দিন 15 আগে একটা কথা তুলেছিলাম, তখন একজন বললেন আর নাম করে বলবেন। গুলশান কলোনি বললাম যে নাম করার কিছু নেই, এটি ওপেন সিক্রেট। গুলশান কলোনি ওপেন সিক্রেট। আপনি যেটা দক্ষিণেশ্বর বললেন,
ডানলপ থেকে পিডাব্লিউডি দক্ষিণেশ্বরে যান না, পিডাব্লিউ রোডের উল্টো দিকে ডান দিকে, মানে নর্দার্ন দিকে, গৌরীয় মঠের উল্টো দিকে দেখুন, ওখানে কত লোক ঢুকে গেছে। ঝিলটা আস্তে আস্তে বুঝে আসছে, কেউ জানে না, আলমবাজারে ঢুকছে না। খুব গুরুতর প্রশ্ন কিন্তু বারবার করে তোলা হচ্ছে। যে বিরিয়ানির দোকানের মালিক ইতিমধ্যেই আতঙ্কের মধ্যে রয়েছেন, ঠিক কি বলেছিলেন তিনি আমাদেরকে শোনাবো। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে মিনি ফিরোজ উদ্দেশ্য করে সুশান্ত ঘোষ এবং এলাকার মানুষকে বেশ কিছু হুমকি দিচ্ছে। কি বলবেন? সেটা পুলিশ বুঝবে, প্রশাসনের কাজ ওটা আমি কি করে বুঝবো? উত্তর তো আমি দিতে পারবো না। মিনি ফিরোজ কেউ না, এটা সমাজ বিরোধী আছে, এটা পুলিশ জানবে, তদন্ত করছে, পুলিশ বুঝবে যে কোথায় ভিডিও ভাইরাল করছে, কি করছে, তদন্ত তো পুলিশ করবে, এদের কাজ নেই। বেশ কিছু কথা বলছেন যে সুশান্ত ঘোষ আসার পরে নাকি এই এলাকায় বেআইনি কাজ হচ্ছে, এগুলো সত্যি আপনারা মানছেন? সেটা পুলিশ তদন্ত করুক, পুলিশ বলুক। ভীষণ আতঙ্কে আছে, আমার তো সব বরবাদ হয়ে গেল। আমি তো ভিক্ষা করে খেতে পারছি না, এখন কি খাবো? আমার দোকান বন্ধ, আমার ছোট ছোট বাচ্চা পরিবার আছে, আমি কি করে খাবো? আমাদের সঙ্গে আলোচনায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন আইনজীবী মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয়, আপনার কাছে আসবো। আপনি একটু আগে শুনলেন সুশান্ত ঘোষ বলছিলেন যে তিনি তো চেষ্টা করেছিলেন যাতে স্বাভাবিকভাবে গুলশান কলোনির জায়গা তৈরি হয়, কিন্তু তারপরে ওরকম ঘটনা, এত আতঙ্কের পরিবেশ কেন, কি মনে হয়? মানে সৌভাগ্য দুর্ভাগ্য জানি না, উনি যে এতগুলো কথা বললেন, মানে যে কথা বক্তব্যগুলো দিলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে ওনার পুরো পূর্ব ইতিহাস আমাদেরকে বর্ণনা করলেন। 24 তারিখের মানে যে ঘটনা, যেটা নভেম্বর মাসে ঘটেছিল, সেই ঘটনা যদি সত্যি হয়ে যেত, গুলিটা চলে যেত, তাহলে এই লেকচার মারার জন্য আজকে তিনি এখানে বসে থাকতেন না। তো যাই হোক, ভগবান সহায়, তিনি বেঁচে গেছেন। এবং উনি বারবার একটা বক্তব্য বলছেন, এই যে সমাজ বিরোধীদেরকে যারা প্রশ্রয় দিচ্ছেন, একবারও বলেছেন মানে বিজেপি তাদেরকে সমাজ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছেন? তুমি বারবার প্রশ্ন করেছিলে যে কারা করছেন। উনি বলেছেন সিপিএমের কোনো কাউন্সিলর বা সিপিএমের কোনো নেতা ওদেরকে প্রশ্রয় দিচ্ছেন? উনি জানেন কারা দিচ্ছেন। আমরা প্রকাশ্যে দিনের আলো এটা পরিষ্কার। এই যে মিনি ফিরোজ না ম্যাক্সিমাম কে, তো এই মিনি ম্যাক্সিমাম নিয়ে ওখানে এই যে লড়াই, এই দীর্ঘদিনের লড়াই, এবং সুশান্ত ঘোষ এর জন্য নিজেও এখানে মিনি ফিরোজের একটা স্টেটমেন্ট, যদিও তিনি এখানে অভিযুক্ত, স্বাভাবিকভাবেই তার স্টেটমেন্টকে আমরা ধরবো না, কিন্তু তাহলেও তিনি যে বক্তব্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ দিলেন যে এই কাউন্সিলর আসার পর থেকেই এই অট্টালিকার মানে রহরহ মানে অট্টালিকা এখানে শুরু হয়েছে। এবং গুলশান কলোনির যে ইতিহাস, এই গুলশান কলোনির ইতিহাসটা আজ থেকে হচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে, যেটা স্যার বললেন একটু আগে, যে একটা সময় আমরা ওখানে রেড করতে গেছি, সেখানে মাঠের পর মাঠ ছিল, কাদা মানে এগুলো ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেখানে অট্টালিকা থেকে শুরু করে ম্যাক্সিমাম কলকাতার সব থেকে বেশি অট্টালিকা যদি কোনো স্থানে হয়ে থাকে হঠাৎ করে 10-15 বছরের মধ্যে, সেটা হচ্ছে গুলশান কলোনি। কাদের নির্দেশে হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রশাসন কি জানে না? এই যে রাত বিরেতে, আমি বলছি সংখ্যালঘু সংখ্যাগুরুর কথা এখানে বারবার আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বলা হয়। আজকে যে ভদ্রলোক এখানে বিরিয়ানির দোকানটা, তিনি যে বলছেন আজকে আমি ভিক্ষা করে খেতেও পারবো না, তার পরিবারটাকে কে দেখবে? তিনি কোন জাতের কোন ধর্মের আমার দেখার দরকার নেই, তার পরিবারটাকে কে দেখবে? তার জীবনযাপন চলাবার জন্য এই কাউন্সিলররা যারা নিজেদের মধ্যে লড়াই করছেন, বা গোষ্ঠীদ্বন্দ্ব যাই আমরা শুনতে পাচ্ছি, ওখানে এমএলএর এক গোষ্ঠীর সাথে এই সুশান্ত ঘোষের লড়াই দীর্ঘদিন ধরে হচ্ছে। তো সুতরাং প্রশাসন আজকে যে দাগায় দাঁড়িয়ে গেছে, এই যে আপনি মানে তুমি যে দেখাচ্ছ ভিডিওটা, এই যে বসতি এলাকায় এইভাবে মানে গুলি চলছে, বোম চলছে, অটো স্ট্যান্ড রয়েছে, এখানে মানুষের যে কোনোভাবে অ্যাটাক হয়ে যেতে পারতো। কেন রাজনৈতিক ভাবেই বা নিয়ন্ত্রণ করা হবে না? কেন প্রশাসনিক তৎপরতার জায়গায় বা উঠবে না, বা প্রশ্ন উঠছে কেন সেই জায়গা নিয়ে? আমরা এই নিয়েই কথা বলেছিলাম। এই প্রসঙ্গে ফিরাদ হাকিম এবং সুকান্ত মজুমদার, তারা কি বলেছেন শোনাবো। গুলশান কলোনিতে আবারও ওই গোষ্ঠীদ্বন্দ্ব, যেসব শহরে তো ভালো বিজ্ঞাপন নয়, ওখানকার মানুষ বলছেন যে আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক, এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। গুলশান কলোনির বিষয়টি তো আগেও সবার সামনে এসেছিল। ওখানে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, তাদের আখড়া প্রায় 3000 ভোটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 2 লাখ। মানে কি ভয়ঙ্কর বোমের উপরে আমরা বসে আছি, বুঝতে পারছেন? এবং পশ্চিমবঙ্গ সরকার জনবিস্ফোরণের বোমকে সযত্নে লালন এবং পালন করছে। গ্রেট ক্যালকাটা কিলিংস যখন 46-এ হয়েছিল, সেই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে পরে এই হিউজ পপুলেশন, হিউজ মাস মব যদি রাস্তায় বেরিয়ে আসে, কলকাতা পুলিশ কি কন্ট্রোল করতে পারবে? 108 নম্বরকে কাউন্সিলর, তাকে তো গুলি চলেছিল কানের পাশ দিয়ে, একটুর জন্য বেঁচে গেছেন, না হলে একদম উপরে চলে যেতেন। আমি জানি না কাদের লড়াই চলছে, কি নিয়ে লড়াই চলছে, তবে মনে হচ্ছে দেখে যে তৃণমূল কংগ্রেসের যে চিরাচরিত
লড়াই, পয়সাটা কে তুলবে এই নিয়ে লড়াই চলছে ওখানকার বিধায়ক এবং ওখানকার কাউন্সিলরের মধ্যে, তাদের লোকজনের মধ্যে। পুলিশ হয়তো রিল দেখছে, আনন্দ উপভোগ করছে এসি রুমে বসে, পুলিশ ধরবে না তো। তার উপরে বিধায়ক জাভেদ খানের নাকি হাত আছে এরকম শোনা যাচ্ছে, লোকজন বলছে। তো স্বাভাবিকভাবে পুলিশের ক্ষমতা হবে তাকে ধরার জন্য, পুলিশের সেই মেরুদণ্ড নেই। দেবজিৎ বাবু, কাদের সঙ্গে কাদের লড়াই হচ্ছে, কার ফল কাকে ভুগতে হচ্ছে, কেন? দেখুন, আপনারা যেটা দেখাচ্ছেন না, এই জিনিস তো 2011 সাল থেকে এটা সূত্রপাত। ক্ষমতায় আসার পর আপনাকে প্রথম মনে করাই যে এত সমাজবিরোধীদের এত বারবারন্ত 2011 সালের জগদ্ধাত্রী পুজোটা মনে আছে তো আপনাদের? মুখ্যমন্ত্রী নিজে থানায় ঢুকে পাড়ার ছেলেদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল, যারা কিছু উচ্ছৃঙ্খলতা করছিল তাদেরকে ডিজে বাজাচ্ছিল, মুখ্যমন্ত্রী ঢুকে বের করে এনেছিলেন এবং ওসিকে বলেছিলেন কে এদের অ্যারেস্ট করেছে। সেই দিনই পশ্চিমবাংলায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হিসাবে উনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন। এবং আমি সবসময় একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস হচ্ছিল সমাজবিরোধীদের একটা প্রাতিষ্ঠানিক রূপ। সমাজবিরোধীদের রূপ হচ্ছিল তৃণমূল কংগ্রেস। সব সমাজবিরোধী এক জায়গায় আছে। এবং এই যে জায়গাটা বলছেন গুলশান কলোনি, আমি ব্যক্তিগতভাবে জায়গাটা জানি কাজের সূত্রে। এই গুলশান কলোনিতে যে আপনি যে বলছেন না যে এমএলএ আর কাউন্সিলরের ঝামেলা, আপনি যদি বিগত 2016 সালেরও রেজাল্ট দেখেন, মানে কসবা বিধানসভার মধ্যে সম্ভবত গুলশান কলোনি পড়ে, কসবা বিধানসভার যদি রেজাল্ট দেখেন, এই একটা ওয়ার্ড যেখানে জাভেদ খানের ছেলে যে ওয়ার্ডের কাউন্সিলর, ওই ওয়ার্ডটাই বোধহয় সম্ভবত গুলশান কলোনির আশেপাশে হবে। ওই ওয়ার্ড থেকে কত ভোটের লিড হয় আপনি একটু রেজাল্টটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। কারণ এই যে ছেলেগুলো, এই যে মিনি ফিরোজ না কি ফিরোজ যার দেখানো হচ্ছে, এরাই তো ভোটের দিন দাপিয়ে বেড়ায়, এরাই তো ভোটের দিন মানুষকে ভোট দিতে দেয় না, এরাই তো ভোটের দিন ছাপ্পা ভোটটা করে, এরাই তো লাখ লাখ টাকা তোলাবাজি করে পার্টি ফান্ডে দেয়। তার ফলে এদেরকে পুলিশ খুঁজে পাবে না, এটা খুব স্বাভাবিক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি দেখবেন হয়তো এরাই সন্ধ্যেবেলা থানায় বসে আছে। আমি দেখলে খুব অবাক হব না যে এরাই থানায় বসে আছে। তবে এইটা গোটা রাজ্যের সার্বিক পরিস্থিতি। কেন এই অভিযোগ উঠছে? দিলীপ ঘোষিবা কি বলেছেন শোনাবো। গুলশান কলোনিটা বসানো হয়েছে এই জন্যই, বাংলাদেশি দুষ্কৃতিকারীদের অন্য রাজ্যের দুষ্কৃতিকারীদের ওখানে শেল্টার দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে ভোটার হয়ে যাচ্ছে, কয়েক লক্ষ লোক আছে ওখানে। তাদের কাছে কোনো সিটিজেনশিপের কার্ডও নেই, ভোটারও হয়নি, কিন্তু তাদেরকে ভোটার তৈরি করে ধীরে ধীরে ওখানকার কাউন্সিলর জেতানো হবে, ওখানে অ্যাসেম্বলি জেতানো হবে, পার্লামেন্ট জেতানো হবে পার্মানেন্টলি। তো এই ধরনের বিদেশিরা আসছে, তাদের রোহিঙ্গারাও ভর্তি হয়ে গেছে, অন্যান্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়ছে, কারণ পুলিশ যায় না ওখানে। আর নেতার আশীর্বাদ এসব হচ্ছে, কে করছে কী করছে লোকে সবাই জানে, কিন্তু সমাধান কি? দিদিমণি কিছুতে এগুলো ঠিক করতে দেবেন না, তার আশীর্বাদেই হচ্ছে এগুলো সব। মোহাম্মদ শাহীন, আপনার কাছে আসবো, কেন এই অভিযোগের কথা উঠবে এবং কেন এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে? দেখো, আজকে গুলশান মল্লিক কলোনি নিয়ে যে প্রথম শো হচ্ছে তা কিন্তু নয়, এর আগেও এই কলোনি নিয়ে বারবার সমালোচনা হয়েছে। এবং এগুলো তো এই দেখছি বাচ্চা ছেলে 18 বছরও হয়নি বোম মারছে। এরকম বোম মারতে আমি দেখেছিলাম এক সময় ভাটপাড়ায় গিয়ে, ভোটের সময় দেখছিলাম যে বাচ্চা ছেলে তারা বোম মারছে। তার মানে সমাজটা কোনখানে যাচ্ছে ভাবো। তাহলে এগুলোকে মানে সে যে দলেরই হোক কড়া হাতে দমন করা উচিত। পুলিশ এখন অবধি অ্যারেস্ট করেছে কিনা জানি না, তো এগুলো সব কড়া হাতে অবশ্যই দমন হওয়া উচিত। আর না, কিন্তু সেখানেই তো প্রশ্ন যে কড়া হাতে দমনের যখন প্রসঙ্গ উঠে আসছে, তখন মিনি ফিরোজ যে প্রধান অভিযুক্ত হিসেবে এখনো পর্যন্ত বলা হচ্ছে বা অভিযোগের তীর রয়েছে, এবং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার সরব কিন্তু পুলিশ ধরতে পারছে না, সে কারণেই কি প্রশ্ন উঠছে না? দেখো, আমরা কিছুদিন আগে রাকেশ সিংকেও এভাবে করতে দেখেছিলাম। তো দেখো, সময় তো লাগে, একটা হুট করে তো ধরা যায় না। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তাতে আবার ধরতে দেরি হবে কি করে হতে পারে? আজকের এই প্রযুক্তির যুগে নিমেষে ধরে ফেলবে। সোশ্যাল মিডিয়ায় কারোর লোকেশন ট্র্যাক করতে হলে পুলিশ আইপি অ্যাড্রেস ধরে অন্যজনের থেকেও তো অ্যাক্টিভ হতে পারে। ও আজকে ভিপিএন দিয়েও চালাতে পারে, অনেক কিছু আছে। ধরতে গেলে একটু সময় লাগে। রাকেশ সিং তো অন্য দলের লোক ছিল, তো তাকে ধরতেও কিন্তু 2-3 দিন সময় লাগে। ঘটার পর অনেকগুলো সময় কিন্তু কেটে গেছে। সুতরাং এই কারণেই প্রশ্ন উঠছে। আমরা যেমন গুলশান কলোনির দিকে নজর রাখছি, তার পাশাপাশি আরো অনেকগুলো জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। দক্ষিণেশ্বর থেকে শুরু করে গোবরা, ইকবালপুর, কেন পর এই ঘটনা শহরের বিভিন্ন প্রান্তে ঘটবে, উত্তর খোঁজার চেষ্টা করবে। হাল্লা বলে যেমন আমরা এই মুহূর্তে গুলশান কলোনির কথা বা প্রশ্ন তুলছি ঘটনা প্রসঙ্গে, তারই সঙ্গে যদি আমরা দেখি দক্ষিণেশ্বর থেকে ইকবালপুর আরো বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে। এমনকি তরুণরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো গুলি ছুটছে, ছুরি চালাচ্ছে। কেন এই ঘটনা ঘটছে দেখাবো বিভিন্ন জায়গায় ঘটনার প্রতিবেদন। বুট,
হ্যাটকোট পরে সভ্য হয়েছি আমরা, বাড়িতে বসে মুঠোফোনে জগৎ চিনছি। এআই দিয়ে বদলাচ্ছি রূপ, প্রযুক্তি এখন হাতের মুঠোয়। কিন্তু সমাজে পরিবর্তন হচ্ছে কোথায়? দায়িত্ব নেবে কে? সহিষ্ণুতা মানুষের মহৎ গুণ, সেখানে এত অসহিষ্ণুতা, এত দ্বন্দ্ব কেন? মধ্যরাতে একবালপুর লেনে আমজাদ নামে এক ব্যক্তি ও তার 4 সঙ্গী মদ্যপান করছিলেন। এলাকারই এক বাসিন্দা ধনরাজ প্রসাদ বিরোধ করেন। প্রতিবাদী সেই কণ্ঠকে দমাতে চপার দিয়ে এলোপাথারি কোপ, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন প্রতিবাদী। হাসপাতালে মৃত্যু ধনরাজের। মনোজিৎ যাদব ও রানা সিং দুজনেই বাগবাজার হাই স্কুলের ছাত্র। সহপাঠী, স্কুলের রোজ একই সঙ্গে ওঠা বসা, পাঠ নেওয়া, আবার ছুটির ঘন্টা বাজলে একসঙ্গে বাড়ি ফেরা। সেই বন্ধুর গায়ে ছুরি বসাতে একবারও পিছুপা হলো না রানা। ভর দুপুরে দক্ষিণেশ্বরের ভরা মেট্রো স্টেশনের মধ্যে রক্তের বন্যা। হাসপাতালে মৃত্যু মনোজিতের। চাঁদা নিয়েও রক্তগঙ্গা। তপসিয়ার গোবরায় পুজোর চাঁদার জুলুম, পুজোর চাঁদা দিতে দেরি করা হচ্ছে, স্রেফ এ কথা বলেই মারধর। লোহার রড, বাঁশ দিয়ে মারধর গোটা পরিবারকে। গত এক সপ্তাহে সংবাদের শিরোনামে নজর রাখলে মনে প্রশ্ন জাগে, এটাই কি অগ্রগতি, উন্নয়নের অর্থ? কোথায় গেল মানুষের মধ্যে মানবতা? কোন পথে হাঁটছে বাংলা? অপরাধের পদধ্বনিতে পিষছে সমাজ। কেন অপরাধ, খুন, জখম, রাহাজানির বারবারন্ত? শিক্ষা, কর্মসংস্থান, অর্থ উপার্জনের গুরুত্ব কতখানি তা বোঝে অতি বড় মূর্খেও। যে রাজ্যে ক্রমশ বাড়ছে বেকারত্বের সমস্যা, বাড়ছে কর্মসংস্থানের অভাব, রাজ্যে বছর বছর বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, রাজ্যের সরকারি চাকরির অভাবে ভিন রাজ্যে যাচ্ছে শিক্ষিত সমাজ, সে রাজ্যে একেবারে তলিয়ে যাওয়া মানুষের কি হাল হতে পারে তা কি সহজে অনুমেয় নয়। পাশাপাশি সামাজিক সুরক্ষার অধিকার হারাচ্ছে রাজ্যের মানুষ। সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ আর অর্থের বন্দোবস্ত আজও করা গেল কি? ভোট আসে যায়, সমাজের বদল চোখে আসে কোথায়? প্রশ্ন, তবে এ রাজ্যের ঝুলে পড়া অর্থনীতিই কি পথ প্রশস্ত করছে না অদম্য সন্ত্রাসের? নেই আর্থিক সুরক্ষা, অর্থ সংকট, শিক্ষা সংকট, কর্ম সংকটেই জাকিয়ে বসেছে কি নেশা বা অপরাধ প্রবণতা? গিলে খাচ্ছে গোটা সমাজটাকেই। প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে ক্রমশই। ক্যালকাটা নিউজ। অনেকগুলো ঘটনা, আমি প্রত্যেকের কাছে যাব, খুব সংক্ষেপে আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। অনিলদা, প্রথমে আপনার কাছে আসবে। ইকবালপুরের ঘটনা কি দেখলাম যে গালিগালাজের ঘটনা, সেখানে প্রতিবাদ করেছিল, চপার দিয়ে আঘাত এবং তারপর মৃত্যু। কেন না প্রতিবাদ কেন করবে? কি বলছেন, প্রতিবাদ করবে না? আরে আমি আছি না, আমি যা করবো সেটাই রাই। কিং ক্যান ডু নো রং। হরিদেবপুরে তোমায় মদ খাচ্ছিল বাড়ির সামনে বসে, আজ বয়স্ক ভদ্রলোক প্রতিবাদ করতে হলো, তার বাড়িতে ইট পাথর মারলেন, যে থানায় যেতে গেছে, তার বৃদ্ধা মা বলছেন আমিও যাব সঙ্গে। দে বিকাম সো স্কেয়ার্ড। থানায় গেছে, থানায় বলছে জেন্ডারি করে ঘটনা যেটা বেরিয়েছে, যা স্টেটমেন্ট তোমরা দেখিয়েছিলে মিডিয়ায়, বলছে জিডি করার লোক নেই। পরে এসি বা কেউ রাউন্ডে এসেছিলো, দেখে ধমক দিয়ে তারপরে করেছে। বেলগড়িয়ায় কী হয়েছে? মদ খাচ্ছিল, প্রতিবাদ করেছে। আর মদ খাওয়ার প্রতিবাদ করতে হয় নাকি? যেখানে গভর্নমেন্ট কমপ্লাসেন্টলি প্রাউডলি বলছে আমি মদ বেচে রেকর্ড ইনকাম করেছি, সারদা নারদার টাকা চলে গেছে, আমি বলছি আমি সিগারেট বেচে টাকা তুলে নেব, এই যদি যাদের আউটলুক হবে, ওদের তো সুরাশ্রী প্রাইজ দেওয়া উচিত। প্রতিবাদ করবে কেন? যারা মদ খাচ্ছে তাদের সুরাশ্রী প্রাইজ দেওয়া উচিত। গভর্নমেন্ট পলিসি ফলো করছে। এখন যেটা বলছেন এনি, এখন যেটা বলছেন শুনলাম, এখন শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের অভিজ্ঞতা তো অন্যরকম। আর অন্য একটা দলের রাজনৈতিক স্লোগান ধার করেই বলতে হয় যে এই যে বিনি ফিরোজ বা যারা বোম মেরেছে, এরা আমাদের ভিত্তি এবং এরা আমাদের ভবিষ্যৎ। আমাদের লক্ষ্য হচ্ছে গদি। ইকবালপুরের ঘটনায় নিহতের স্ত্রী এবং তার বাবা, তারা কে কি বলছেন ঘটনা সম্পর্কে, এরপর শোনাব। গাঁজা বিক্রি হওয়া, পাতা বিক্রি হওয়া, মদ বিক্রি হওয়া, সব কিছু। 9 তারিখের রাত্রে জানলার পাশে ওই ছেলেগুলো মদ খেয়ে গালাগালি করছিল। এক ছেলেই কালি পাড়ার আমজাদ, আর 4 ছেলে বাইরে। আমার হাজবেন্ড যে বললো, দেখ বাবু গালাগালি করিস না, আমার সবাই তো আশপাশে ফ্যামিলিতে ঘুমাচ্ছে। তারপরে বলতে ও
আমার হাজব্যান্ডকে কাঁধে হাত রেখে এরকম করে আস্তে আস্তে অন্ধকারে নিয়ে গেছে। অন্ধকারে নেওয়ার পরে বাইকে এরকম ঠেল দিয়ে বসিয়ে আগে চাপড় এখানে মেরেছে, তারপরে দুনো ঘটনাতে মারলো। মারার পরে আমার ছোটো দেওয়ার গেছিলো দৌড়ে বাঁচাবার জন্য, আমার ছোটো দেওয়ারকে ধরে পিস্তল ঠেকিয়ে রাখছে অন্য ছেলে। যখন ওরা দুনো ভাই ছেলে করলো, আমি ঘরের ভিতর থেকে দৌড়ে গেলাম। যাওয়ার পরে দেখি কি ওর পেটের জ্ঞান রেখে ধরে রাখছে, আমার হাজব্যান্ডকে চাপড় একদম, আমার হাজব্যান্ডের রক্ত বেসে যাচ্ছে। আমি বিচার, আমার ইনসাফ হতে চাই। আমার মাকে একটা চাকরি দিন, আর কোনো সাহারা নেই। আর এটা বুড়ো মানুষের বাড়ি যখন পর্যন্ত আমি জীবিত আছি পরিবার চালাবার জন্য, আর আমার বুড়াপা শরীর মানে কি যখন পর্যন্ত আমি জীবিত আছি। মোহাম্মদ শাহিন, প্রথমে আপনার কাছে আসবো। কেন এই ধরনের ঘটনা ঘটবে? কেন ইকবালপুরে এরকমভাবে কান্নার ঘটনা, কান্নার রোল উঠবে? কেন মৃত্যু? প্রতিবাদ করবে না মানুষ? দেখো, প্রতিবাদ তো অবশ্যই হওয়া উচিত, সাথে সাথে পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশনগুলো নেওয়া উচিত। দেখো, এই সমস্ত ঘটনা, দেখো সমাজ থাকলে তো ক্রাইম থাকবেই, এমন তো নয় ক্রাইম ফ্রি দেশ বলে বা ক্রাইম ফ্রি রাজ্য বলে কোনো রাজ্য আছে। তুমি যদি এগুলোর ব্যাপার দেখো, বর্তমান সামাজিক অধঃপতনের জন্যই কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিনকে দিন গুন্ডারাজ, শুধু মানে শুধু পশ্চিমবঙ্গ বললে না, তুমি যে কোনো রাজ্যে যাও। আমি তো পশ্চিমবঙ্গ নিয়েই কথা বলবো, অন্য রাজ্যে তো পরে যাব যেখানে মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে। ঠিক আছে না, কেন অন্য রাজ্যে বলে তোমার অসুবিধা আছে? না অবশ্যই, কিন্তু এই ঘটনা তো চিন্তা বাড়াচ্ছে। অন্য রাজ্যে যাওয়ার আগে তো নিজের এলাকা, নিজের রাজ্য। আরে নিজের রাজ্য কি, অন্যান্য রাজ্যগুলো তুমি যদি আমাকে পুরোটা বলতে না তাহলে তো মুশকিল। অন্য রাজ্য বলেই তোমার অসুবিধা হয়ে যায় কেন? সেটা গেল। অনিলবাবু খুব ভালো ভালো কথা বলছিলেন, খুব ভালো লাগলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনিলবাবু যে ডিপার্টমেন্টে ছিলেন, এই আজকে কিন্তু এগুলো সেই ডিপার্টমেন্টেরই ফেলিওর। কিন্তু আজকে যে সমস্ত ঘটনা প্রথম ঘটছে তা নয়। গুলশান মল্লিক কলোনিতে হয়তো এই দাদা এখন বলছিল সিপিএম যে 25,000 ভোটার বোধ হয় ওখানে। 25,000 ভোটে লিড না একটা ওয়ার্ড থেকে, তার বেশি হবে। দেখো, তুমি হয়তো দেখা যাবে এই পার্সেন্টেজটাই কিন্তু সিপিএম আমলে যত পার্সেন্টেজ ছিল, এই ক্রিমিনালরা কিন্তু ওই দলের সাথে যুক্ত ছিল। আপনি একটা দেখিয়ে দিন, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। গুলশান কলোনি ছিল এরকম সিপিএম এর আমলে? আপনি বলছেন এই টিভিতে বসে সিপিএম এর আমলে লিড দেখাতে পারবেন? সিপিএম আমলে গুলশান কলোনির এই গুলশান কলোনি নিয়ে কটা খবর হয়েছে আপনি দেখান তো। তখন এত মিডিয়া চ্যানেলে এত বারবার এই গল্প আর শোনাবেন না দাদা, শোনো, আর বলবেন না মানুষকে ক্রিমিনালদের, আর এসব বলবেন না। ক্রিমিনালদের যদি আমরা বুঝতে পারছি, উত্থান আমরা যেটা দেখেছিলাম কিন্তু সিপিএম আমলেই দেখেছিলাম। এগুলো অস্বীকারের জায়গা নেই। আমি কোনো পার্টিকে হিট করে কথা বলছি না এখানে। দেখো সব দলেই এই যে গুন্ডা, সেই জন্যই তো পরিবর্তন, এবং সেই জন্যই তো পরিবর্তন। সেখান থেকেই তো প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবে। সুপ্রিয়া বাবু প্লিজ আসবো। সুপ্রিয়া বাবু, কেন এই ঘটনা কেন আটকানো যাচ্ছে না? তোমাদের যতগুলো মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, তোমাদের যতগুলো প্রতিবেদন এখানে দেখালে তার মধ্যে একটা মিসিং আছে। নিশ্চিতভাবে তোমরা হয়তো খবর করেছো, দেখাতে নিশ্চয়ই পরে দেখাবে। জগদ্দলে একজন ব্যবসায়ী আজকে খুন হয়েছে এই একইভাবে পয়েন্ট ব্যাংক রেঞ্জ থেকে গুলি করে দিয়ে চলে গেছে। কি কারণ আছে পুলিশ তা তদন্ত। আমরা দক্ষিণেশ্বরের ঘটনা, গোবরার ঘটনা দেখাবো, সবকটা দেখিয়েছো এবং পরপর এগুলো দেখাবে। আমার বক্তব্য 2-3 জায়গায়। একটা হচ্ছে কলকাতার এত বড় একটি স্থানে যেখানে এত বড় একটি ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন, বামফ্রন্টের আমলে কি হয়েছে, ওই কাসন্দি যদি এখন মানে এনে বিচার্য ব্যবস্থা হয় তাহলে তো পরিবর্তনের প্রয়োজন ছিল না। তাহলে তো মোদির এবার দ্বিতীয় কথা এই গুলশান কলোনি নিয়ে কাউন্সিলর নিজে তার দলের লোকদেরকে ঘুরিয়ে দোষারোপ করছেন দেখতে পাচ্ছি আমরা। মহানাগরিকের দায়িত্বটা কি আছে? কলকাতার মহানাগরিক তিনি হচ্ছেন, যিনি পুলিশ কমিশনার, তিনি আজ কোথায়? আরজি করের যখন বডিটাকে তড়িঘড়ি লোপাট করার জন্য এই পুলিশ প্রশাসন তো তড়িঘড়ি দাঁড়িয়ে গেছিল। আজকে পুলিশ কোথায়? পুলিশ নেই কেন? বাম আমলের কথা বারবার করে উঠে আসছে কেন? দেখুন, বাম আমলের তো ভালো জিনিসটা ওনারা বলতে পারেন না। বাম আমলে কোনো নেতামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়নি। বাম আমলে কোনো নেতামন্ত্রীকে জেল খাটতে হয়নি। এখানে তৃণমূলের সব নেতামন্ত্রীরা নিজেরাই সরকারে থাকাকালীন জেল খাটছে, এটা ওনাদের বিষয়। বাম আমলে যদি হয়, মমতা ব্যানার্জি কটা মিছিল করেছেন আপনি দেখাতে পারবেন? যে বাম আমলে গুলশান কলোনি নিয়ে মমতা ব্যানার্জি রাস্তায় মিছিল করছেন, তখন তো ইঁদুর মল্ল বলতো সিবিআই তদন্ত চাই, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে হলো যে গোটা সিস্টেমটাই হচ্ছে হলো ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। মানে রাজনীতির যে একটা সমাজ বিরোধীদের হাতে তুলে দেওয়া, সেটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে দেখেছে। আমি আগেও বললাম 11 সালের ঘটনাই রাজ্যে প্রমাণ করে দিয়েছে, এবং পরপর আপনি যদি দেখেন একের পর এক, এবং এখানে কিন্তু বিরোধী ওইটাকে বললাম আপনারা কি করেছেন? আপনাদের পুলিশ এসে আপনারা অ্যারেস্ট করেননি? মানুষকে সব ভুল বুঝিয়েছে। আপনি একটা জিনিস দেখুন, গোটা রাজ্যের যে পরিস্থিতি, এই রাজ্যে ইকবালপুরের কলেজ নির্বাচনটা আপনার মনে আছে? খিদিরপুরে, যেখানে ক্যালকাটা পুলিশের এসআই খুন হয়ে গেল গুলিতে, হরিমোহন ঘোষ কলেজ,
কি স্টেপ হয়েছে, যে ছেলেটা অ্যারেস্ট হয়েছিল আজকে তার কি সাজা পেয়েছে, তারপরে আপনি চলে আসুন বর্ধমানে বিধায়ক খুন হলো, কি হয়েছে তার সাজা? কিচ্ছু হয়নি। কারণ পশ্চিমবাংলায় যে আপনারা ছবিটা দেখছেন না, একটা ছবিটা দেখবেন গুলশান কলোনির ছবিটা, খুব ভয়ানক একটা ছবি। ওই যে যখন ওই দুষ্কৃতি তাণ্ডবটা হচ্ছে, একজন বাবা তার কোলে একটা বাচ্চা দুধের শিশুকে নিয়ে যাচ্ছে, দেখবেন সাদা জামা পরে, আমি খুব ভালোভাবে ভিডিওটা দেখেছি। তাহলে ওই লোকটা বলুন তো, ওই বাচ্চাটা কতটা আতঙ্কে আছে, কিন্তু এদের কিচ্ছু হবে না। কেন 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 এই প্রসঙ্গগুলো উঠবে, কেন এই ঘটনাগুলো উঠবে এবং তারই সঙ্গে প্রতিকার কোথায়, এর উত্তর খোঁজার আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গার প্রতিবেদনও তুলে ধরবো। হাল্লা বলে এবারে আমরা যেদিকে নজর রাখবো, দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে খুনের ঘটনা, যা আপনারা জানেন ইতিমধ্যে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এক ছাত্রকে মারছে আর একজন ছাত্র, এবং এ নিয়ে যাত্রীরা তারা কি বলছেন শোনাবো। শুনলাম মেট্রোর উপরে খুন হয়ে গেছে দক্ষিণেশ্বরে, এইটা তো ঠিক নয় না, জাতি হিসাবে অত সুরক্ষিত নয়, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। সব জায়গাতে আর প্রথমে আরপিএফ দেওয়া দরকার আছে একটু, না হলে তো আর লেডিস যে আমরা যে এমনি যে লোকাল ট্রেনগুলোতে যাই লেডিস কামরাগুলোতে, সেখানে কোনো রকম আরপিএফ কিছু থাকে না, সেগুলো মেট্রোতে কোনো আরপিএফ থাকেই না, এর মধ্যেই থাকে, মেট্রোতেও দেওয়া উচিত। একদমই সুরক্ষিত নই, হ্যাঁ সর্বক্ষণই আতঙ্কের মধ্যে থাকে, কখন কী হবে কিছুই বলা যায় না, এই মুহূর্তে থেকে পরের মুহূর্তে কী হবে কিছু বলা যাচ্ছে না। এত সিকিউরিটি সিস্টেম থাকা সত্ত্বেও এরা কিভাবে ঢুকলো সেটা মেট্রো কর্তৃপক্ষকে বলা উচিত। তাদের সিস্টেমে এত গাফিলতি, তাহলে যারা ওয়ান ডিউটিতে যারা ছিল তারা নিশ্চয়ই ডিউটি করছিল না, আগ্নেয়াস্ত্র ছুরি নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, এটা তো কোনোভাবে সম্ভব না। তাহলে যারা সিকিউরিটি সিস্টেমে ছিল তাদের নিশ্চয়ই কোনো গাফিলতি আছে। অনিলদা, একটু অন্য অ্যাসপেক্টে প্রশ্নটা করব বা বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। সামাজিক জায়গাটা কোথায় দাঁড়িয়েছে, একজন ছাত্র আর একজন ছাত্রের উপর এরকমভাবে আক্রমণ করবে ছুরি নিয়ে? আমি তো এর আগেও বললাম ইনটলারেন্সটা প্রচুর বেড়ে গেছে, এবং আমি জানি না ফুড হ্যাবিট বা সোশিও ইকোনমিক স্ট্রাকচারের জন্য হচ্ছে কিনা, বা এত ডেয়ারিং হয়ে গেছে লোকে। অ্যাকচুয়ালি প্রথমেই থেকে চেষ্টা হচ্ছে এটাকে যে রেলের ঘাড়ে দোষটা দেওয়া, মেট্রোর। আরে ওখানে সম্ভব নাকি ফ্রিস্কিং করাও যখন পিক আওয়ার্সে আটকে, এবার পুলিশকেই গালাগালি করবে। মার্জনা করবেন, আপনার অভিজ্ঞতার ধারে কাছে আমি আসতে পারি না, এত সিসিটিভি এত আয়োজন, নজরদারি থাকবে না? নজরদারি তো ছিল, এখন ভোজালি তুমি হঠাৎ করে বের করে মেরে দেবে, এবং তোমরা এটা খারাপ কেন দেখছো সব কিছু? আমি একটা কথা বলি, আপনি এই যে আটকানোর চেষ্টা, এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, আমরা যদি একটা সামান্য ছোট যদি আমাদের পকেটে যদি পিন থেকে যায়, সেটা মেট্রোতে গিয়ে ধরা পড়ে যায়, কি করে? এফএমডির কথাটা তো সেই জন্যই বললাম যে আওয়াজ দিতে হবে। সম্ভব হবে নাকি? আপনি তো পুলিশে চাকরি করেছেন, আর এত বাঁচানোর চেষ্টা করেন, আমি কাউকে করছি না। একটা জিনিস কিন্তু একটা এক্সট্রা লাগেজ নিয়ে যান, দেখি মেট্রোতে আপনাকে ঢুকতে দেবে না। একটা জিনিস খারাপ কেন তোমরা ভাবছো সবকিছু? ভালো, লোকটা মারা গেছে, এটা ভালো। আমরা স্টুডেন্টদের কত ডেভেলপ করে দিয়েছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে দিয়েছি, টেক্সাস ক্যালিফোর্নিয়া স্টেজে করে দিয়েছি, স্কুলে যাচ্ছে রিভলভার নিয়ে, ভোজালি নিয়ে যাচ্ছে। তোমরা এইটা খারাপ ভাবে দেখছো। মারাত্মক চিন্তার বিষয় বলে তো অবশ্যই করে আপনি হয়তো স্যাটারিক ভঙ্গিতে বলছেন, কিন্তু চিন্তার জায়গাটা রয়ে যাচ্ছে। দেখো জি প্লিজ, সে আটকাতে পারেন এখন ব্যাপার তো তাই। ইমেল না এক মিনিট বলুন, সাইন যেটা বলেছেন ঠিকই বলেছেন যে ক্রাইম তখন ছিল, আমি বারবার বলেছি ক্রাইম আগেও ছিল, এখনও হচ্ছে, ক্রাইম পরেও হবে। কেউ বলতে পারবে না, গ্যারেন্টি দেবে না আমি ক্রাইম ফ্রি করে দেবো, পাগলের কথা। কিন্তু ক্রাইম হবার পরে ক্রাইমটাকে ডাইলিউট করে দিয়ে ক্রিমিনালদের বা যাদের এগেইনস্টে তাদেরকে সেফগার্ড দেওয়া, সেইটা হচ্ছে বড়। দেবজিৎ প্লিজ। এই কিছুদিন আগে আপনাদের এই চ্যানেলেই আমি ছিলাম, একটা বিষয় ছিল, স্কুলে একটা বাচ্চা বন্দুক নিয়ে এসেছিল, ক্লাস 8 না 9 ছেলে বন্দুক নিয়ে স্কুলে চলে এসছে, তাকে টিচার মেরেছে, তাই জন্য সে বন্দুক নিয়ে চলে এসেছিলো। সে কি দেখা গেল, তৃণমূলের নেতার ছেলে, কোন ব্লক সভাপতি না কার ছেলে। এই ঘটনার পরেও আরও দুটো ঘটনা ঘটেছে, এবং গতকালের ঘটনা যে দক্ষিণেশ্বরে মেট্রোয়। তাহলে যে এই ঘটনাগুলো যে পরপর ঘটে চলেছে যে স্কুলগুলোতে, তাহলে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, না রাজ্যের প্রশাসন আমি খুব সংক্ষেপে আরেকবার রাখছি প্লিজ দেবজিৎ, বোঝার চেষ্টা করুন। মানে রাজনীতির ঊর্ধ্বে ওঠে কোন মানসিকতা থেকে এরকম ঘটনা, এক ছাত্র আরেক ছাত্রের উপরে এরকম ভাবে ছুরি নিয়ে হামলা করবে? কোন সমাজে আমরা বাস করছি? এটা ঠিকই বলি, কোন সমাজটারই তো পরিবর্তন ঘটিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনাকে আমি কি বললাম, রাজনীতির কি করে যোগ? এরা রাজনীতি কেন, সমাজ তো রাজনীতির উপরে, সমাজ তো রাজনীতি না, একদমই তাই, একদমই তাই, একদমই তাই। আপনারা বিহার যেখানে অন্য জায়গায় ঘটনা ঘটেছে দল করছে, সকাল 7টার সময় তোমাকে ভুল হচ্ছে, তোমাকে বারবার অ্যাঙ্কার একটা কথা বলছে যে সামাজিক অধঃপতনের যে জায়গাটা, সেই জায়গাটা বলুন প্লিজ 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 বলুন। আমি সুপ্রিয়র কাছে যাব প্লিজ। সমাজটা কেন, কারণ আজকে শিক্ষা ব্যবস্থা শেষ,
সমাজে আপনি বাচ্চাদেরকে যে আমরা মানসিক বিকাশ ঘটাবো কিভাবে, স্কুলের শিক্ষা ব্যবস্থা, স্কুলের যা আজকে ছাত্ররা কি দেখছে, যে টিচারের কাছে দুদিন আগে পড়তো, দেবজিৎ এটা ইন্টারফেয়ার করতে হচ্ছে, শিক্ষা ব্যবস্থা শেষ না, এই কথা আপনার ভার্সন হতে পারে পলিটিক্যালি, শেষ করেছে এটা সামাজিকভাবে পুরোটা মেনে নেওয়া কখনোই সম্ভব না। বলবেন না, আপনি জেনে কথা বলুন, কোন পরিস্থিতিতে এক ছাত্র আরেক ছাত্রের উপরে হামলা চালায় ছুরি দিয়ে মেট্রো স্টেশনে ঢুকে? এবং সংক্ষেপে প্লিজ, আমি আরেকটা বিষয় সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে এক তো হচ্ছে মানসিকতা, কার মানসিক অবস্থা কি রয়েছে সেটা কেউ জাজ করতে পারে না, কোনো পুলিশ অফিসারও পারে না, নজরে এড়িয়ে গেল। বলছি একটু বলতে দেন, তাহলে বলছি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরপিএফ থেকে শুরু করে ওখানে যারা সিকিউরিটি ল্যাকের যে বিষয়টা এসছে, যে কীভাবে ঢুকে গেল, সেটার দিক দিয়ে আরও বেশি করে নজরদারি করা হচ্ছে। যেটা তুমি বললে যে সিসিটিভির ক্ষেত্রে একটা পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হচ্ছে সমাজবিরোধী বা ক্রাইম করার পরে কি সাজা হতে পারে সেই ভয় মনে হচ্ছে কোথাও এই সমাজের পক্ষ থেকে উঠে এই জায়গাটা নজর রাখবো। সবাইকে একটু থামাচ্ছি, একটু ছবিটা দেখাবো। গোবরায় চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ, ছবিটা ঠিক কি উঠে আসে প্রথমে দেখাবো একটুখানি। ঘটনা, চাঁদা জুলুমের অভিযোগ এবং ফেলে মার রীতিমতো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ঘটনায় যাকে মারা হয়েছে এবং তার স্ত্রী, তারাকে কি বলছেন শোনাবো। আমার এক সপ্তাহ আগে আমার দোকানে চাঁদা কাটা হয়েছিল। আমার ভাইয়ের একটা বাইকের পার্সের দোকান আছে, যেটা 2 মাস আগে ওপেনিং হয়েছে। সাইকেলের দোকানে তখন আমরা ছিলাম না, আমার লেবারদের হাতে 3000 টাকার একটা বিল কেটে দিয়ে গেছে। তখন আমাকে আমার লেবার বললো, ঠিক আছে পাড়ার লোক, পাড়ার আমরা একই জায়গায়, ঠিক আছে দেবো। এসে আমার ভাইকে বলছে তোকে এক্ষুনি চাঁদা দিতে হবে। আমি জাস্ট নেমেছি, তো আমি বললাম কেন এক্ষুনি দিতে হবে, দুর্গাপুজো তো দেরি আছে, তোর আসবি নিয়ে যাবে। তার মাঝখান থেকে কয়েকজন বলে না 4000 না, তোমাকে 6000 দিতে হবে। তখন প্রোটেস্ট করি, কেন দুটো দোকান থেকে 4000 টাকার মতন ওরা বিল করেছিল, প্লাস 6000 এক্সট্রা ওদেরকে দিতে বলেছিল, যেটা আমার হাজব্যান্ড বলেছিল যে এখন না, পুজো দেরি আছে, আমি দেবো না। তাদের দাবি ছিল তোমাকে এক্ষুনি দিতে হবে। তক্কাতক্কি করতে করতে ওরা, পাড়ার তো 3-4 জন ছিল, প্লাস বেপাড়া থেকেও হঠাৎ করে। সুপ্রিয়, আবার চাঁদা জুলুমের ঘটনা, পরপর অভিযোগ এবং তারপর ফেলে মার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকের এই নিউজ দেখে থাকেন, আমি তার কাছে আহ্বান করব, তিনি যে নেতাজি ইন্ডোরে যে চাঁদা এত করে প্রত্যেকটা ক্লাবকে বাড়িয়েছেন, তিনি আজকে ফেলিওর এটা প্রমাণিত। সেই ক্লাবগুলো আজকে এইভাবে উচ্ছৃঙ্খলার সাথে একজন মানুষকে ইয়ে করছে, তার স্টেপ নেওয়া উচিত। দেখো, অবশ্যই এর এগেন্সে স্টেপ নেওয়া উচিত। এর সঙ্গে তো রাজনৈতিক দলের তো আর কোনো সম্পর্ক নেই। যেটা সরকার যেটা অনুদান দেয় সেটা তো অবশ্যই একটা দেয়, কিন্তু তা বলে কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করা ঠিক না। এদের এগেন্সে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। তারপরেও একটা পুজোতে তুমিও জানো, একটা পুজো করতে গেলে 1,10,000 হয় না। আরও একটা পুজো করতে গেলে মিনিমাম আজকের বাজারে যা খরচা, না আমি সেটার কথা বলছি না। এবার তার যদি এটা করা উচিত না সেটা বলছি। তুমি হট করে ওইদিকে চলে যাচ্ছ, অন্যদিকে চলে যাচ্ছ, সেটা ভালো বললাম। এত টাকা দেওয়ার পরও এত ভাগ্যিস এ করে গুলি করে মেরে দেয়নি কপাল। প্রসঙ্গে কখনো ঢুকবো না। দেবজিৎ প্লিজ। যার কাছে চাঁদার জুলুম হয়েছে, ভদ্রলোক বলেন 4000 টাকা বিল কেটেছিল এবং 4000-এর পরও আরো 6000 এক্সট্রা দিতে হবে। উনিই বলছেন, ভদ্রমহিলাই বললেন এইমাত্র, মানে চাঁদা তো দিতেই হবে, তার সাথে তোলাবাজিটাও দিতে হবে 6000 টাকা। মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা নেতাজি ইন্ডোরে বলেছিলেন না, 85, 90, 1 লাখ, ঠিক আছে 1,10,000। তো ব্যাপারটা এরকমই হচ্ছে, পাড়ার ছেলেরাও গিয়ে তাই বলছে, 4000, 5000, 10,000 পুরোটাই তোলাবাজি। তোলাবাজির সিস্টেমটা চলছে, পুলিশ নিষ্ক্রিয়, কারণ পুলিশ এদের কিছু করবে না, কারণ এই ক্লাবগুলোই তো ভোটের সময় ভরসা, এবং সারা বছর ধরে এই ক্লাবগুলোর মাধ্যমেই এই জিনিসগুলো হয়, তোলাবাজিগুলো হয়। অনিলদা বারবার আমরা এই ঘটনা, আপনি যখন দায়িত্বে ছিলেন সেই সময় নিশ্চয়ই এই ঘটনা দেখেছেন, তারপরও এখনো এরকম কমপ্লেন এখন নতুন নয়, এটা আগেও হতো। এবং তখন আমাদের পরিষ্কার মিটিং করে বলে দেওয়া ছিল, যখন কোঅর্ডিনেশন মিটিং হতো পুজো কমিটির সঙ্গে বাইদের সঙ্গে, চাঁদা যদি পাওয়া যায়, কমপ্লেন হয় যে এক্সটর্শন করে চাঁদা নিচ্ছেন, স্পেসিফিক কেস হয়েছে, প্রচুর কেস হয়েছে। এটা নতুন প্রবলেম না, এটা বরাবরের প্রবলেম, আগেও ছিল। এবং এই যে এখন বলছেন আমি পুজোয় চাঁদা দিচ্ছি, এ করছি, বার্গেন করে, মানে এ করে আমি টাকা দিয়ে দিচ্ছি, যখন টাকা দেননি তখনও তো পুজো হয়েছে। তখন এর 2011 আগে পুজো হয়নি? কত বড় পুজো হয়েছে কলকাতায়, আমরা তো মনে আছে, আমরা কলেজ লাইফে সাইকেলে করে, তখন সাইকেলে করে আমরা চলে যেতাম খিদিরপুরে, সঙ্গশ্রী, তারপরে ওই ইকবালপুরে, ওখানে অনেকগুলো পুজো দেখতে যেতাম আমরা, এই কবিতীর্থ, যে পুজোগুলো এখন নেই,
এবং এতে পার্ক সার্কাসের ওই ছবি দেখলাম, ঠাকুর দেখে ফেরার সময় বাগবাজার এই কলেজ স্ট্রিট দেখে ওখান থেকে মাংস কিনে নিয়ে বাড়ি ফিরতাম। তারপরেও কেন এই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটবে এবং কেন এই পরিবেশ তৈরি হবে? আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হাল্লা বল আজকের মতো এ পর্যন্তই, কিন্তু প্রশ্ন যেমন উঠছে তার পাশাপাশি সমাধানের রাস্তা বেরোক এবং প্রশাসন আরও শক্ত হাতে পুরো বিষয়ে পরিস্থিতি সামলাক, এই প্রত্যাশা এবং প্রার্থনা অবশ্যই করে থাকবে। আজকের মতো হাল্লা বলে এই আলোচনা এখানেই শেষ করছি। চোখ থাকুক ক্যালকাটা নিউজের সঙ্গে থাকবেন।